আদিত্য অর্চিকে ফোন করলে অর্চি ওনাকে একটা পার্কের সামনে আসতে বলল। আদিত্য পার্কের সামনে পৌঁছে দেখলেন অর্চি পার্কের গেটের সামনে দাঁড়িয়ে আছে। অর্চির কাছে গিয়ে আদিত্য জিজ্ঞাসা করলেন, কী রে, এত জায়গা থাকতে তুই হঠাৎ আমাকে এখানে আসতে বললি কেন? কাকার সঙ্গে পার্কের ভিতরে যেতে যেতে অর্চি বলল, ছোটবেলায় তোমার সঙ্গে অনেকবার এখানে এসেছি, আজ হঠাৎ আসতে ইচ্ছা হলো। কথা না ঘুরিয়ে যেটা বলতে চাইছিস সেটা বল। তুমি আমাকে কতটা বিশ্বাস করো? হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছিস কেন? বলো না, খুব জানতে ইচ্ছা করছে। তোকে আমি ভালোবাসি, তাই খুব বিশ্বাস করতে ইচ্ছা করে। তার মানে পুরোপুরি বিশ্বাস করো না? ঠিক তা নয়, আমি এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে প্রতিটা মুহূর্ত আমাকে পরীক্ষা দিয়ে যেতে হচ্ছে। আমার অবস্থা তোকে ঠিক বোঝাতে পারবো না। মানুষ যখন একবার প্রায়শ্চিত্ত করার সুযোগ পায় তখন সে আর এমন কোনো ভুল করতে চায় না যে ভুলের জন্য প্রায়শ্চিত্ত করার সুযোগ হাতছাড়া হয়ে যায়, কারণ জীবন বারবার এই সুযোগ দেয় না। আমিও যদি তোমার কাছে এই সুযোগ চাই, দেবে? আদিত্য অর্চির কথা ঠিকমতো বুঝতে না পেরে বললেন, তুই তো এমন কোনো ভুল করিসনি যার জন্য তোকে প্রায়শ্চিত্ত করতে হবে। আমি তো বাবা মায়ের উত্তরাধিকারী, তাহলে তাদের পাপের উত্তরাধিকারী কেন হব না? তুই কি চাইছিস সেটা বলবি? অর্চি হঠাৎ কাকার হাত ধরে বলল, আমাকে তোমার সঙ্গে নেবে? আদিত্য কিছু না বলে ওর দিকে তাকিয়ে আছেন দেখে অর্চি বলল, কেন কাকা, আমি কি দাদা হিসেবে এতটাই অযোগ্য যে আমার বোনের জন্য কিছু করতে পারি না? সামনে গাছের নিচে একটা বসার জায়গা দেখে আদিত্য অর্চিকে বললেন, চল ওখানে বসে কথা বলি। বসার পর আদিত্য অর্চিকে বললেন, এই মুহূর্তে তোর বোন অভিমান করে আমার সঙ্গে কথা পর্যন্ত বলছে না। ও যখন থেকে আমার সঙ্গে ওর সম্পর্কের বিষয়ে জানতে পেরেছে তখন থেকে তোর কাকিমার সঙ্গেও ভালো করে কথা বলছে না। এই অবস্থায় তোকে ওর কাছে কি করে নিয়ে যাই বল? প্লিজ কাকা, একবার আমাকে ওর কাছে নিয়ে যাও। আমি ওর কাছে আর কাকিমার কাছে সবার হয়ে ক্ষমা চেয়ে নেব। না অর্চি, এসব করার জন্য এটা উপযুক্ত সময় নয়। তুই জানিস না আমরা কি অবস্থার মধ্যে আছি। তুমি না বললেও আমি কিছুটা জানি। কি জানিস তুই? অর্চি একটু চুপ করে থাকার পর তৃণাদের বাড়িতে যা শুনেছে সব বলার পর বলল, তোমার কি সত্যিই মনে হয় তৃণার বাবা এসবের সঙ্গে যুক্ত আছেন? আমার মনে হওয়া আর না হওয়ার সঙ্গে কিছু যায় আসে না। প্রকৃত সত্যিটা খুঁজে বার করা পুলিশের হাতে। পুলিশ কি বেশি দিন নিরপেক্ষভাবে তদন্ত করবে? তুই কি বলতে চাইছিস? আজকের দিনে তো টাকা দিয়ে সত্যিকে মিথ্যা আর মিথ্যাকে সত্যি বলে চালানো হয়। টিনার বাবার ক্ষেত্রে যদি এরকম কিছু হয়? আদিত্য হেসে বললেন, প্রসূনদার উপরে আমার পুরো ভরসা আছে। এখনও কিছু মানুষ আছেন যারা টাকার কাছে নিজেদের বিক্রি করে দেননি। তাছাড়া অনাথ আশ্রমে বড় হওয়া শাম্ভবী বসুর সঙ্গে আমার মেয়ের কিছুটা তো পার্থক্য থাকবেই। টিনার বাবার সঙ্গে শাম্ভবীর বাবার খুব তাড়াতাড়ি সামনাসামনি দেখা হবে। অর্চি চুপ করে আছে দেখে আদিত্য বললেন, সবার সামনে কাকার পাশে দাঁড়াতে পারবি তো? পারবো। উর্মিলা যখন হাসপাতাল থেকে ভাড়া বাড়িতে ফিরে গেলেন তখন ওনার পাশের ঘরের ভদ্রমহিলা এসে জিজ্ঞাসা করলেন, তোমার মেয়ে এখন কেমন আছে? আগের থেকে অনেক ভালো আছে। খুব তাড়াতাড়ি ওকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এটা তো খুব ভালো খবর। তা ওকে নিয়ে সোজা বাড়ি যাবে নাকি এখানে আনবে? এখনও কিছু ঠিক করিনি। মহিলার যেন হঠাৎ করে কিছু মনে পড়েছে এইভাবে জিজ্ঞাসা করলেন, এতদিন তোমার সঙ্গে কথা বলছি অথচ তোমার মেয়ের নামটাই জানা হয়নি। নাম কি তোমার মেয়ের? উর্মিলা জানতেন মহিলা আর ওনার ছেলে যেভাবে ওনার বিষয়ে কৌতূহল দেখাতে শুরু করেছেন তাতে খুব তাড়াতাড়ি এই প্রশ্ন করবেন। তাই বললেন, আমার মেয়ের নাম পিঙ্কি, পিঙ্কি ভট্টাচার্য। পিঙ্কি? হ্যাঁ, কেন মাসিমা, আপনি কি অন্য কিছু ভেবেছিলেন? মহিলা হেসে বললেন, না না, তা কেন। এই সময় ওনার ছেলে ফিরে এসেছে দেখে উনি উঠে দাঁড়িয়ে বললেন, খোকা ফিরে এসেছে, আমি এবারে যাই। মহিলা ঘরে গিয়ে ছেলেকে বললেন, আমি এক্ষুনি উর্মিলার মেয়ের নাম জেনে এলাম। ওর নাম পিঙ্কি, পিঙ্কি ভট্টাচার্য। ছেলেটার বউ পাশ থেকে বলল, দেখলে তো, আমি বলেছিলাম তুমি যা ভাবছো সেটা ঠিক নয়। ছেলেটা একটু ভাবার পর বলল, কোথাও একটা গণ্ডগোল আছে যেটা আমরা বুঝতে পারছি না। তোমাদের রিপোর্টারদের এই একটা বাজে স্বভাব, সব কিছুর মধ্যেই গণ্ডগোল দেখতে পাও। যা বোঝো না তা নিয়ে বেশি কথা বলতে এসো না, আমাকে একটু ভাবতে দাও। মিনিট কয়েক ভাবার পর ছেলেটা মাকে বলল,
কাল আমার ছুটি না থাকলেও তোমার বৌমা বাড়িতে থাকবে, তাই বাবুকে ওর কাছে রেখে তুমি কাল সকালে হাসপাতালে যাবে। মহিলা আশ্চর্য হয়ে বললেন, আমি তো সুস্থ আছি, তাহলে হাসপাতালে যাব কেন? কেন যাবে সেটা আমি তোমাকে বুঝিয়ে বলছি। উর্মিলা রান্না করার আগে আদিত্যকে ফোন করে সব বলার পর বললেন, কেন জানি না মনে হচ্ছে আমার পাশের ঘরের মহিলা আমাদের ব্যাপারে একটু বেশি কৌতূহল দেখাচ্ছেন। আমার না আর এখানে থাকতে ভালো লাগছে না। ব্যাপারটা আন্দাজ করে আদিত্য বললেন, তুমি ঠিকই বলেছ, আমারও সেটা মনে হয়েছে, কিন্তু অকারণে কেউ তো এত কৌতূহল দেখায় না। মহিলার ছেলে আর বৌমা কোথায় চাকরি করে জানো? না, আমি এত কিছু জিজ্ঞাসা করিনি। পারলে একবার জিজ্ঞাসা করে নিও। আর তুমি বেশি টেনশন নিও না, সামনের সপ্তাহে আমি তোমাকে নিয়ে চলে আসব। পরশুদিন ফ্ল্যাট রেজিস্ট্রি হবে। তোমাকে আর একটা কথা বলা হয়নি। কি কথা? অনিরুদ্ধ বলছিল মেয়েকে আমাদের কাছে রাখতে। আমিও সেটাই চাইছি, কিন্তু ও রাজি না হলে কি হবে সেটা বুঝতে পারছি না। গোপামা ওকে বুঝিয়ে যাওয়ার পর থেকে মুখ ভার করে থাকলেও ঝগড়া করেনি, তাই এটুকু আশা করতেই পারি যে ওকে বুঝিয়ে বললে শুনবে। আমার সঙ্গে তো এই মুহূর্তে কথা বলবে বলে মনে হয় না। তুমি বলে দেখো কি বলে। আমি বললেও শুনবে বলে মনে হয় না। তাহলে? অনিরুদ্ধ বললে নিশ্চয়ই শুনবে। অনিরুদ্ধর আজ হাসপাতাল থেকে ফিরতে একটু দেরি হয়েছে। বাড়ি ফিরে দেখল মা আর বাবা একসাথে বসে টিভি দেখতে দেখতে গল্প করছেন। অনিরুদ্ধকে দেখে ওনার মা বললেন, কী রে, আজ ফিরতে এত দেরি হলো কেন? তুই তো বলেছিলিস বেশি দেরি হবে না, ফোন করলেও তোকে পাওয়া যায় না। নিজের ঘরের দিকে যেতে যেতে অনিরুদ্ধ বললেন, ইচ্ছা করে কি কেউ দেরিতে বাড়ি ফেরে? আমারও বিশ্রামের প্রয়োজন হয়, কিন্তু চাইলেই কি আর সব কিছু হয়? ছেলে ঘরে চলে গেলে অনিরুদ্ধর মা স্বামীকে বললেন, অনির সঙ্গে তুমি কথা বলবে নাকি আমি বলবো? ও আগে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিক, তারপর ওই বিষয়ে কথা বলবো। অনিরুদ্ধ ফ্রেশ হয়ে বসার ঘরে এলে ওনার বাবা বললেন, হাসপাতালে জয়েন করার পর থেকেই তোর উপরে প্রচুর প্রেশার আসছে, তোর অসুবিধা হচ্ছে না তো? বাবার পাশে বসে অনিরুদ্ধ বললেন, তুমি নিজে একজন ডক্টর হয়ে এই প্রশ্ন কি করে করছো বাবা? আমাদের তো এটাই ডিউটি, প্রয়োজনে আমাদের 24 ঘন্টা ডিউটি করতে হয়। তা জানি, তবে এখন আমি ডাক্তার হিসেবে নয়, বাবা হিসেবে কথাটা বলেছি। অনিরুদ্ধর মা বললেন, শাম্ভবী বসুর খবর কি? কেমন আছে ও? ওকে কি এখনও হাসপাতালে রাখা হবে? মা হঠাৎ শাম্ভবীকে নিয়ে এত প্রশ্ন করছেন কেন বুঝতে না পেরে অনিরুদ্ধ জিজ্ঞাসা করলেন, তুমি হঠাৎ শাম্ভবীকে নিয়ে এত প্রশ্ন করছো কেন? ওর মা আর বাবা পরস্পরের দিকে তাকিয়ে ইশারায় কিছু একটা বলছেন দেখে উনি বললেন, তোমরা জানো আমি স্পষ্ট কথা বলতে এবং শুনতে ভালোবাসি, তাই তোমরা যা বলতে চাও সেটা স্পষ্টভাবে বলো। ওনার বাবা বললেন, তুই তো জানিস আজ সকালে তোর মা আর আমি কেন তোর মাসির বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু তার সাথে আমার পেশেন্টের প্রসঙ্গ আসছে কেন? কারণ আমরা এবার যেটা বলবো সেটা তোর পেশেন্টকে নিয়েই বলবো। অনিরুদ্ধ অবাক হয়ে বললেন, মানে? এর মধ্যে শাম্ভবী কোথা থেকে আসছে? ক্রাইম ব্রাঞ্চ সন্দেহ করছে শাম্ভবীর অ্যাক্সিডেন্টের পিছনে তোর মেশোর হাত আছে। এসব তুমি কি বলছো বাবা? ওনার মা বললেন, হ্যাঁ, ক্রাইম ব্রাঞ্চের বক্তব্য হলো শাম্ভবীর অ্যাক্সিডেন্টটা নর্মাল অ্যাক্সিডেন্ট নয়, এটা করানো হয়েছে, আর এর সঙ্গে তোর মেশো জড়িয়ে আছে। অনিরুদ্ধ একটু চুপ করে থাকার পর বললেন, আমার সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। তোমরা কি শুনেছ একটু ক্লিয়ার করে বলবে? অনিরুদ্ধর বাবা যেটুকু জানতেন মোটামুটি সবটা বললেন। এরপর উনি চলে আসার পর ট্রিনা আর অর্চির মধ্যে যে কথাগুলো হয়েছিল সেগুলো বলার পর ওনার মা বললেন, অর্চির ব্যবহারটা আমার কেমন যেন অদ্ভুত লাগলো। মানছি ওর কাকা শাম্ভবী বসুর মেন্টর, আর ট্রিনা ওর সামনে কাকা আর শাম্ভবীর মাকে নিয়ে রাগের মাথায় 2-4 কথা বলে দিয়েছে, কিন্তু শাম্ভবীকে ভিখারির বাচ্চা বলার পর অর্চি যেভাবে ওকে চড় মেরেছে সেটা দেখে আমরা সবাই অবাক হয়ে গেছি। তোমরা অবাক হয়ে গেছো এটা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। অর্চি যা করেছে ঠিক করেছে। গুরুজনদের নিয়ে ওকে এরকম কথা বলতে শুনলে আমিও ওকে 2-4টে থাপ্পড় মেরে দিতাম। শাসনের অভাবে মেয়েটা দিন দিন অসভ্য তৈরি হচ্ছে। অনিরুদ্ধ উঠে নিজের ঘরের দিকে চলে যাচ্ছেন দেখে ওনার মা বললেন, সবটা না শুনে তুই এভাবে চলে যাচ্ছিস কেন? আর ট্রিনা ছেলে মানুষ, ভুল করে একটা কথা বলে দিয়েছে বলে তুই এভাবে বলছিস? ছেলে মানুষের মুখ থেকে যে কথাগুলো বার হয় সেগুলো কিন্তু মোটেও ছেলে মানুষই মনে হয় না। ট্রিনার কথা ছাড়,
এখন তোর মেশোকে কি করে হেল্প করা যায় সেটা ভাব। তোর মেশো তো বলছে ও কিছু জানে না। তাহলে তো চিন্তার কোনো কারণ নেই। ক্রাইম ব্রাঞ্চ যখন এই ব্যাপারটা দেখছে তখন ওদের উপরে ব্যাপারটা ছেড়ে দাও। ওনার বাবা বললেন, এসব তুই কি বলছিস অনি? এই বিপদের সময় তুই কোথায় মেসোমাসির পাশে দাঁড়াবি তা না করে ব্যাপারটা এড়িয়ে যাচ্ছিস। আমি এড়িয়ে যাচ্ছি না বাবা, তবে একটা প্রশ্ন আমার মনেও এসেছে। সত্যিই তো, একটা সামান্য ট্রাক ড্রাইভারের সঙ্গে মেশোর এমন কি কথা থাকতে পারে যে তার ফোন নাম্বার নিয়ে আলাদা করে কথা বলতে হবে? তুই কি বলতে চাইছিস অনি? কিছু না, শুধু একটা কথা বলবো। আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, আর করবও না। আমার কর্তব্য আর ব্যক্তিগত জীবন দুটো আলাদা। তাই তোমরা যদি ভেবে থাকো এই কথাটা শুনে আমি শাম্ভবীর ট্রিটমেন্ট বন্ধ করে দেব, তাহলে ভুল ভাবছ। আমরা তোকে ট্রিটমেন্ট বন্ধ করতে কখন বললাম? বলনি, কিন্তু তোমাদের কথার ধরন দেখে মনে হলো যে কোনো সময় বলতে পারো, তাই আগে থেকে বলে দিলাম। অনিরুদ্ধ নিজের ঘরে চলে গেলে ওনার মা স্বামীকে বললেন, আমি ভেবেছিলাম অনি এই বিপদের সময় ওর মাসি মেশোর মনের জোর বাড়াবে, কিন্তু এ তো উল্টে মেশোকেই সন্দেহ করছে। সারাদিন পরে হাসপাতাল থেকে ফিরে ওর মেজাজটা ভালো নেই। আজ রেস্ট নিক, কাল আর একবার ওর সাথে কথা বলবো। তাই বলো, নাহলে ওর মেশো বা ট্রিনা যদি ওকে ফোন করে আর ও যদি ওদের কিছু বলে দেয় তাহলে ব্যাপারটা খুব খারাপ হবে। অনিরুদ্ধ ঘরে গিয়ে ব্যাপারটা নিয়ে কিছুক্ষণ ভাবলেন। ক্রাইম ব্রাঞ্চ যখন মেশোকে ডেকে পাঠিয়েছে তখন কিছু তো একটা ব্যাপার আছেই। তার মানে শাম্ভবীর অ্যাক্সিডেন্ট সাধারণ অ্যাক্সিডেন্ট নয়। প্রথম যেদিন শাম্ভবীকে হাসপাতালে দেখেছিলেন সেদিনের কথা মনে হতেই ওনার মুখটা হঠাৎ কঠিন হয়ে উঠল। এটুকু একটা মেয়ের সঙ্গে যারা এরকম করতে পারে তাদের কখনো ক্ষমা করা উচিত নয়। কী দোষ করেছিল মেয়েটা? কিছু মানুষের ষড়যন্ত্র এক মায়ের শেষ অবলম্বনকে কেড়ে নিচ্ছিল। এতগুলো দিন ধরে মেয়েটা কত সহ্য করেছে। শুধু তাই নয়, ওর কেরিয়ার শেষ হয়ে যাওয়ার পথে। এতগুলো অন্যায়ের শাস্তি তো পাওয়া উচিত। নানান কথা ভাবতে গিয়ে অনিরুদ্ধর মনে একটা চিন্তার উদ্রেক হলো। শাম্ভবীর বাবা মা যদি জানতে পারে তৃণা চ্যাটার্জি ওনার মাসির মেয়ে, তাহলে ভরসা করে মেয়ের ট্রিটমেন্টের দায়িত্ব ওনাকে দেবেন তো? কথাটা মনে হতেই অনিরুদ্ধর মনটা হঠাৎ বিষণ্ণ হয়ে গেল। সত্যিই যদি এরকম কিছু হয়? অনিরুদ্ধর একবারও মনে হলো না যে একটা পেশেন্ট থাকলো কি গেল ওনার তাতে কিচ্ছু যায় আসে না। ওনার পেশেন্টের অভাব নেই। অনিরুদ্ধ শাম্ভবীকে নয়, শাম্ভবীর অনিরুদ্ধকে প্রয়োজন। তবে কাকে কার প্রয়োজন এর বিচার করা সবসময় সম্ভব হয় না, কারণ মানুষের মনের গতিপথ কখন কোন দিকে বাঁক নেয় সেটা তার নিজের কাছেই অনেক সময় অস্পষ্ট থাকে।